প্রেত আর পিশাচের পার্থক্যটা অ্যাকচুয়ালি কোথায়? পিশাচ হচ্ছে অত্যন্ত নিকৃষ্ট একটা জিনিস। প্রত্যেকটা সাধকই প্রেত সাধন করে বা পিশাচ সাধনও করে। ওম সোময়া স্বাহা। প্রেত তোর কন্ট্রোলে থাকে সারা জীবন, কিন্তু পিশাচ একটা সময় পর্যন্ত তোর কন্ট্রোলে থাকবে, তারপরে কিন্তু থাকবে না। তুই যতই তাকে যাই করিস। মানুষ মারা গেলে তার সাধ্য শান্তি করতে হয়। হ্যাঁ, তা সাধ্য শান্তিটা কেন করে? যে মানুষটা মারা গেল তার আত্মার শান্তির জন্য, এবং সেই আত্মাকে যদি কোনো সাধক যদি আটকে রেখে দেয়, তার কিন্তু ওই সাধ্য শান্তি করলে মুক্তি হয় না। আচ্ছা, তখন কিন্তু ওই সাধককেই মুক্তি দিতে হয় যদি সাধক চায়। কিন্তু পিশাচ কি হয়? পিশাচের কোনোদিন মুক্তি হয় না। পিশাচ সাধনের কিছু নিয়ম আছে। সেটা হচ্ছে, প্রথমত তুমি 15 দিন ঘর থেকে বেরোতে পারবেন এবং গায়ে 1 ইঞ্চি ময়লা রাখতে হবে। সব থেকে বড় জিনিস, পিশাচ সাধন করতে গেলে তোকে খুব নোংরা হতে হবে। আচ্ছা, ও কোন রূপে আসে? তুই যে রূপ বলবি সেই রূপ আসবে, কিন্তু পিশাচের একটা ভয়ঙ্কর রূপ হয়। পিশাচ বেশি হয় হচ্ছে কিন্তু মেয়ে পিশাচিনি, যেটা পিশাচিনি। পিশাচ কিন্তু খুব কম হয়। হয়তো তুই পিশাচিনিকে ডাকছিস না, পিশাচকে ডাকছিস, কিন্তু পিশাচিনিই আসবে, কারণ তার সংখ্যাটা বেশি। পিশাচের সংখ্যাটা। আর তোর সামনে যদি হট করে একটা প্রেত এসে যায়, তুই হয়তো আঁতকে উঠবি, একটা তোর শরীরে শিহরণ যাবে। পিশাচকে দেখলে তোর একদম যেমন হার্টের হলে বেড়ে যায়, সেরকম বেড়ে যাবে। পিশাচের মুক্তি হতে গেলে একমাত্র একটাই জায়গা আছে, সেটা হচ্ছে বেনারস। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি ইভান রয়েছি তোমাদের সঙ্গে। স্পিরিচুয়াল টক সেগমেন্টের আর একটা নতুন এপিসোডে তোমাদেরকে স্বাগত জানাই। আজ আমরা এমন টপিক নিয়ে কথা বলবো যে টপিক নিয়ে শোনার জন্য তোমরা সবসময় ইন্টারেস্টেড থাকো। আজ আমরা প্রথম কথা হলো পিশাচ সাধনা নিয়ে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা পুরোটা দেখো। এমন অনেক তথ্য তোমাদের সামনে তুলে ধরতে চলেছি যেগুলো তোমরা আগে হয়তো কোথাও শোনোনি। তাই তোমরা আগেই জানো কি কোথা থেকে ভিডিওটা দেখছো। যারা আমার সঙ্গে সরাসরি কথা বলতে চাও তারা যোগাযোগ করো 6289858577 এই নাম্বারে। নিজের জীবনের অলৌকিক কোনো অভিজ্ঞতা, আধ্যাত্মিক কোনো অভিজ্ঞতার কথা বলতে চাইলে আমার এই এপিসোডে এসে আমাকে এই নাম্বারে যোগাযোগ করতেই পারো। এবং যদি কোনো সাধক তার সাধনার কথা তুলে ধরতে চান মানুষের সামনে, তারা আমাকে 6289858577 এই নাম্বারেই যোগাযোগ করতে পারেন। এবং অডিয়েন্সের জন্য বলছি, আপনারা যদি কোনো প্রবলেমে থাকেন, কোনো স্পিরিচুয়াল হেল্পের প্রয়োজন হয়, তারাও আমাকে এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন। আজ আমার স্পিরিচুয়াল টক সেগমেন্টের এই এপিসোডে আমার গেস্ট প্রণব শাস্ত্রী, শ্রী প্রণব শাস্ত্রী। এবং আমি একটু বলে নিই প্রথমে যে এই মানুষের সঙ্গে আমার অনেক ছোটোবেলা থেকে আলাপ। আমার আজকে আমার এই পডকাস্টের গেস্ট উনি হতে পারেন, কিন্তু আমি ছোটো থেকে বন্ধুর মতন মিশেছি, দাদার মতন মিশেছি মানুষের সঙ্গে। এবং আমি নিজে চাক্ষুষ অনেক কিছু প্রমাণ করেছি দাদার সঙ্গে থেকে। এবং অনেক কিছু এই যে আমি যেই ভিডিও বানাচ্ছি, এই দিকে যে ইন্টারেস্ট গ্রো করা, সেটাও দাদার সঙ্গে মিশিয়ে আমার প্রথম হয়। তো আমার খুব ভালো লাগছে যে আজকের এই এপিসোডে আমি প্রণবদাকে আমার সঙ্গে আনতে পেরেছি। আমি প্রণবদা বলেই বলবো, কারণ আমার ছোটোবেলা থেকে প্রণবদাকে প্রণবদা বলেই আমার ডাক এবং দাদা বলেই ডাক। তাই আপনাদের প্রণব শাস্ত্রী, আমার প্রণবদা। আজকের এপিসোডে তোমাকে স্বাগত জানাই। কেমন আছো বলো? ভালো আছি। আদেশ আদেশ। জয় শ্রী মহাকাল, জয় মা প্রণবেশ্বরী, জয় গুরু গোরখনাথ। অনেকদিন পর তোমার সঙ্গে দেখা, একদম অনেকদিন পর। যতই হোক মানে সেই আড্ডাগুলো তো ভোলা যায় না। আর ভোলা যায় না। দেখ, তখন তুইও ব্যস্ত ছিলিস, আমিও ব্যস্ত ছিলাম। এখন সময়ের সঙ্গে সঙ্গে আরো ব্যস্ত হয়ে গেছে, কিন্তু আমাদের একটা সময় ছিল আমরা একসঙ্গে ওঠা বসা করতাম, ডেইলি রুটিন। কিন্তু তখন আর্থিক টানটা রয়ে গেছে একদম, এবং এটা বরাবরই থাকবে একদম। এটা শেষ একদম, কারণ আমার বাড়ির পাশেই তোর বাড়ি। আমাদের উলুবেড়িয়া বাড়ি, আমাদের দেখা হচ্ছে কলকাতায়। একদম একদম, এটা তারই ইচ্ছা। একদম একদম, এটা তারই ইচ্ছা, সম্ভব নয়। তো আজকের এপিসোডে আমরা প্রথম কথা বলবো যে পিশাচ সাধনা নিয়ে। হ্যাঁ, যেটা আমার মানে অনেকদিন থেকে এইখানে এই এপিসোড এখানে এখন আমি করিনি। তো অনেক মানুষ আমাকে প্রশ্ন করেন, প্রেত আর পিশাচ দুটো তো আলাদা। প্রেত আর পিশাচের পার্থক্যটা অ্যাকচুয়ালি কোথায়? প্রথম হচ্ছে পিশাচ। পিশাচ হচ্ছে অত্যন্ত নিকৃষ্ট একটা জিনিস, কিন্তু প্রেতও নিকৃষ্ট, কিন্তু প্রেতের একটা সামঞ্জস্য থাকে, প্রেতের একটা মাত্রা থাকে। ধর তুই প্রেত সাধন করলি, প্রত্যেকটা সাধকই প্রেত সাধন করে বা পিশাচ সাধনও করে। প্রেত তোর কন্ট্রোলে থাকে সারা জীবন, কিন্তু পিশাচ একটা সময় পর্যন্ত তোর কন্ট্রোলে থাকবে, তারপরে কিন্তু থাকবে না।
তুই সে তার মতো দিক ঠিক করবে। যখন সেই পিশাচ জেনে যাবে যে তোর মাত্রাটা বা তোর সাধন ক্ষমতাটা বা তোর জায়গাটা কত দূর পর্যন্ত আছে, সে থাকতে 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 প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা জিনিস তো জানতে পারে। তা সেইটা কিন্তু পিশাচ সেই জিনিসটা আলটিমেটলি কি করে, ঘুরে গিয়ে সেই সাধকের ক্ষতি করে দেয় যখন কোনো উইক পয়েন্ট পায় তার। কিন্তু প্রেত সেইটা করতে পারে না। আচ্ছা, প্রেত সারা জীবনই বসে থাকে। প্রেত সারা জীবনই বসে থাকে এবং প্রেতকে তুই নিজের কন্ট্রোলে সারা জীবন রাখতে পারবি, তুই যা বলবি সেটাই করবে। কিন্তু পিশাচ কিন্তু একটা সময়ের পর কিন্তু করবে না কি। আচ্ছা, সে ফাঁকতালি খোঁজে সাধকের। একদম, কারণ প্রেতের মুক্তি হয়। অনেক সাধক আছে, আমরাও করেছি একটা সময়, যে অনেক প্রেতকে বশে করেছি, করে আমরা আমাদের মতো তাকে কাজ করিয়েছি। একটা সময়ের পর মনে হয়েছে যে না, এর এই প্রেতকুল থেকে মুক্তি হয়ে আবার একটা যেন সে অন্য জন্ম পায়। তোমাদেরকেই মুক্তি দিতে হয়। একদম, কারণ যখন কোনো প্রেতকে আমরা আয়ত্তে নিই তখন আর এই দেখবি একটা নিয়ম আছে, নিয়ম নয়, এটা করতেই হয় যে মানুষ মারা গেলে তার শ্রাদ্ধ শান্তি করতে হয়। হ্যাঁ, তা শ্রাদ্ধ শান্তিটা কেন করে, যে মানুষটা মারা গেল তার আত্মার শান্তির জন্য। এবং সেই আত্মাকে যদি কোনো সাধক যদি আটকে রেখে দেয়, তার কিন্তু ওই শ্রাদ্ধ শান্তি করলে মুক্তি হয় না। আচ্ছা, তখন কিন্তু ওই সাধককেই মুক্তি দিতে হয়, যদি সাধক চায়। আচ্ছা, যদি না চায় কিন্তু তার কোনোদিন মুক্তি হবে না। পিশাচ নিজে থেকে করে যাচ্ছে। কিন্তু পিশাচ কি হয়, পিশাচের কোনোদিন মুক্তি হয় না। পিশাচের মুক্তি হতে গেলে একমাত্র একটাই জায়গা আছে, সেটা হচ্ছে বেনারস। কিন্তু বেনারসের দ্বাররক্ষক কিন্তু কালভৈরব, সেখানে কিন্তু পিশাচকে ঢুকতে দেয় না। আচ্ছা, যার জন্য কিন্তু পিশাচের মুক্তি হয় না কোনোদিনই। আচ্ছা, এই যে পিশাচ সাধনা করে অনেক তান্ত্রিকই আছে যারা, এগুলো তো গুপ্তবিদ্যা। হ্যাঁ, তো গুপ্ত পুরো সাধারণ মানুষের পক্ষে তো কখনোই সম্ভব না, ভাবাই উচিত নয়। সম্ভব নয় কি, ভাবাই উচিত নয়। তুমি পিশাচ সাধনা করেছো? একদম। আচ্ছা, আমার একটা কথা বলো, মানে তুমি যখন পিশাচ সাধনা করেছো মানে এক্সপিরিয়েন্সটা কিরকম হয়েছে? দেখ, পিশাচ সাধন আমার গুরুকে আমি যখন প্রথম বলেছিলাম যে গুরুজি, মানে আমার তখন ধর সাধন লাইফে ধর 3-4 বছর হয়েছে, এবং আমি আমার গুরুজির খুব প্রিয় ছিলাম। আমি আমার গুরুজিকে বললাম যে গুরুজি আমি পিশাচ সাধন করবো। আমার গুরুজি আমাকে রেগে মেগে চোখ দিয়ে, মানে লাল গটগটে চোখ তাকিয়ে বলছে তোকে এই যুক্তিটা কে দিয়েছে? বললে কেন? বলছে এই নিকৃষ্ট সাধন তোকে কে করতে বলেছে? আরে দেখুন, এর বিষয় তো আমি জানতাম না, আমার সিনিয়র গুরু ভাইদের কাছ থেকে আমি শুনেছি বা আরও অনেক জায়গা থেকে শুনেছি, তাই ইচ্ছা আমার হলো। বলছে দেখ, সাধন করতে আমি তোকে বারণ করব না, কারণ প্রত্যেকটা সাধকেরই সব রকম সাধন সম্পর্কে জানা উচিত এবং করা উচিত। তা আমার গুরুজি আমাকে দিয়েছিল, এবং আমি দেওয়ার পরে আমি যখন প্রথম পিশাচ সাধন করি, পিশাচ সাধনের একটা, পুরোটা তোকে বলবো না, কিন্তু কিছু গুজ্জ রেখে আমি বলা উচিত না। তা আমার সাধনের তোকে একটু এক্সপিরিয়েন্স বলি। পিশাচ সাধন করতে গেলে প্রথম তোকে কোনো ফাঁকা জায়গা দেখতে হবে, যেই জায়গা নিরিবিলি থাকবে, সেখানে কেউ যাবে না, মানে প্রত্যহ সেখানে কেউ যায় না। কিন্তু এখন সেসব জায়গা পাওয়া খুব মুশকিল। আমিও যখন আজ থেকে 13-14 বছর আগে করেছিলাম তখনও কিন্তু ছিল না এরকম, মানে আস্তে আস্তে ডেভেলপমেন্ট বেড়েছে। তা আমার একটা বাড়ি আছে, যেই বাড়িটা আমাদের পুরনো বাড়ি, সেই বাড়িতে কেউ থাকে না। তা আমি সেই বাড়িতে গিয়ে পিশাচ সাধনটা করেছি, কারণ ফ্যামিলি থাকাকালীন সেই জায়গায় করা যায় না। আচ্ছা, পিশাচ সাধনের কিছু নিয়ম আছে, সেটা হচ্ছে প্রথমত তুমি 15 দিন ঘর থেকে বেরোতে পারবে না, কারণ সাধনটা 15 দিনে। তুমি ঘর থেকে সূর্যের আলো প্রথম দেখতে পাবে না, মানে বাথরুম তোমাকে অ্যাটাচ রাখতে হবে, কারণ তুমি যদি বাইরে বেরো তোমাকে কিন্তু সূর্যের আলোটা তোমার চোখে পড়বে, তাহলে ওইখানেই কিন্তু তোমার সাধন নষ্ট হয়ে যায়। তাহলে তোমাকে ঘরেতেই আবদ্ধ থাকতে হবে। এবং তুই যদি একটা ঘরে অ্যাটাচমেন্টে তুই যদি থাকিস, দেখবি বাথরুমের একটা গন্ধ আছে, ঘরের একটা আবদ্ধ আছে, কারণ জানালাও তুই খুলতে পারবি না। এবার কি হয়, আমি যখন প্রথম সাধন করি, সাধনের সময় কিছু জিনিস আনতে হয়। কি জিনিস? পিশাচকে তুমি যে ভোগটা দেবে, সেই ভোগটা কিন্তু এনে রাখতে হয়। তা আমি সেই ভোগ এনে রেখেছিলাম, এবং পিশাচ যখন প্রথম আমার কাছে আসে, প্রথম দিন আমার মানে 3 দিন থেকে 4 দিন সাধন করার পরে পিশাচ যখন আমার কাছে প্রথম আসে, আমি যে বন্ধন দিয়ে বসেছিলাম, সেই বন্ধন আমি ভেবেছিলাম এত সহজ জিনিস। প্রথম বন্ধন যখন আমি দিয়েছিলাম, উনি প্রথম দিন এসেই কিন্তু আমাকে এখানে আঁচড় দিয়েছিল, এবং আমার অঝরে রক্ত বেরিয়েছিল প্রথম দিন। যেইটা করার কথা ছিল, মানে যতটা পরিমাণে জব করার কথা ছিল, সেই জব কিন্তু আমি করতে পারিনি, থামিয়ে দিতে হয়েছিল।
তারপরে আমি গুরুজিকে ফোন করি যে এরম ব্যাপার, বলছে তুই কোনটা করেছিলিস, কোনটা বন্ধন দিয়েছিলি? আমি এইটা বন্ধন দিয়েছি। বলছে না তুই এইটাতে, কারণ আমি তো গুরুজিকে বলে করিনি, নিয়েছিলাম। হ্যাঁ, বন্ধন ভেঙে দিয়েছিল, কারণ ওর পাওয়ারফুল, ওর পিশাচের প্রত্যেকটা জিনিসের যত সাধন আছে তার আলাদা আলাদা বন্ধন হয়। তা এই বন্ধনটা আমাকে গুরুজি দিয়েছিল, কিন্তু আমি সেইটা ডেইলি বেসিস যে বন্ধনটা করি সেই বন্ধনটাই করেছিলাম। তা আমাকে গুরুজি যখন মনে করিয়ে দেওয়ার পরে আমি যখন করেছিলাম, পিশাচ যখন আমার কাছে 9 দিনের মাথায় এলো। পিশাচের একটা বিষয় আছে, তোকে একটুখানি বলি, তোর চ্যানেলটাও তবে একটু লোক জানতে পারবে। সেটা হচ্ছে পিশাচের না কিছু সিস্টেম আছে, সব কিছু জিনিস হচ্ছে কথোপকথনের মধ্যে করতে হয়। আচ্ছা, তুই তাকে যেটা বলবি, সে তার থেকে তোকে সেইটা বেশি বলতে হবে, কারণ ওর কথা তুমি শুনবে না, আমার কথা ও শুনবে। মানে ওকে কোনো প্রশ্ন করার সুযোগ দিলে হবে না, ঠিক আছে? প্রশ্ন তুমি করবে, ও উত্তর দেবে, ও যেন না তোমায় প্রশ্ন করতে পারে। যেমন কিছু বিষয় আছে বলি, পিশাচ সাধন করতে গেলে যখন ও আসবে, পিশাচ আমার কাছে যখন এসেছিল, আমি ওকে প্রথম প্রশ্ন করেছিলাম যে তুই কি ভোগ চাস বল। কিন্তু আমি যদি ওকে বলতাম যে তোর কি ভোগ চাই, হ্যাঁ, আমি ওকে প্রথম প্রশ্ন তুই কি ভোগ চাস বল। আমি যেগুলো এনে রেখেছিলাম, পেঁপে, কলা, তুই বলে এর মধ্যে কোনগুলো? এর মধ্যে আমি ওকে অপশান দিয়ে দিলাম, কিন্তু ওকে যদি এইটুকু বলে রেখে দিতাম যে তোর কি ভোগ চাই বল, ও আমাকে কি বলতো জানিস? ধর আমার বাড়িতে যদি কোনো বাচ্চা থাকে, আমার ওই বাচ্চাটা চাই। কারণ পিশাচ হচ্ছে খুব নিকৃষ্ট, ও তো সব কাজ করে দেবে, কিন্তু ওর ডিমান্ড তোকে শুনতে হবে না, তোকে ডিমান্ড দিয়ে দিতে হবে যে এইটার মধ্যে তুমি আবদ্ধ থাকো। তা আমি ওকে বলেছিলাম, ও এইগুলো জানতো। পিশাচ এরা, প্রেত বা অপদেবতা, এরা কি জানে জানিস তো? এরা একটা জিনিস খোঁজে যে সাধকের কতদূর নলেজ আছে, ওরা বোঝে মাত্রাটা। তা আমি ওকে রেখেছি। এবং সব থেকে বড় জিনিস, পিশাচ সাধন করতে গেলে তোকে খুব নোংরা হতে হবে, নিজের পেচ্ছাপ নিজেকেই মাখতে হবে, নিজের পায়খানা, মানে ধর পায়খানা করে তুই সেইটাকে পরিষ্কারও করা যাবে না, এমন নোংরা। এবং গায়ে 1 ইঞ্চি ময়লা রাখতে হবে, মিনিমাম 1 ইঞ্চি ময়লা হয়ে যাবে, ধুলোবালি নোংরা, চুল ফুল বড় করে, নখ ফোক বড় হয়ে যাবে, তবে পিশাচ তোর কাছে আসবে এবং থাকবে। তা আমি ওই পিশাচ সাধন করে আমি 3 মাস রেখেছিলাম, কারণ আমার বাড়ির লোকই আমাকে ঢুকতে দিচ্ছিল না, এমন একটা গা দিয়ে গন্ধ ছাড়ছে, তো একই জামা কাপড় পরে থাকতে হচ্ছে, বুঝতে পেরেছিস তো? হয়েছিলাম 3 মাস রেখে ওকে কিছু কিছু কাজ করিয়েছিলাম, হ্যাঁ, আর ও আমার কিছু কিছু কাজ করেও দিয়েছিল। যেমন তোকে একটা কাজ বলি, তখন তো খুব বাচ্চা ছিলাম, শিশু জলব, এগুলো বুঝতাম না যে মানুষের ক্ষতি করলে এই জিনিসটা হয়, মানুষের কষ্ট হয় ক্ষতি করলে, এগুলো তো বুঝতাম না। তা একটা লোক আমাকে একটা কথা তর্কাতর্কি হতে, ও আমাকে একটু স্ল্যাম ল্যাঙ্গুয়েজ, খারাপ ভাষায় গালাগালি দিয়েছিল। তা আমি ওকে বলেছিলাম যে তুই আমাকে এই যে গালাগালিটা দিলি, রাতের বেলা বুঝতে পারবি এই গালাগালির জোর কতটা। তা আমি কি করেছিলাম, ওই পিশাচকে বলেছিলাম তুই রাতের বেলা যা, গিয়ে ওকে ভয় দেখিয়ে আয়। ওকে যখন পাঠিয়েছিলাম, ও শুধু ওকে এমন ভয় দেখিয়েছিল, মানে ওর হার্ট অ্যাটাক হয়ে যাওয়ার খাপ, এমন ভয় দেখিয়েছিল। তা আমি পরে যখন শুনতে পাই, পরের দিনকে তো শুনতে পাচ্ছি এরকম এরকম হয়েছে। এবার আমি ওকে বলছি তুই কেন এরকম করলি? তখন আমাকে বলছে যে না তুমি তো আমাকে বলেছিলে ভয় দেখাতে, কতটা দেখাতে বলেনি। আমি নিজেই ভুলে গেছিলাম, ওকে অপশান দিতে হয়, আমি তো ভুলে গেছিলাম। তা যাই হোক, মানুষটা বেঁচে আছে। পিশাচের কাজ কি জানিস তো? তুই যদি বলিস যে নারকোল গাছ থেকে নারকোল পাড়, ও তোকে নারকোল পেড়ে দেবে, কিন্তু গাছের মেথিটা নষ্ট করে দেবে। পিশাচ হচ্ছে এমন একটা জিনিস, সব নষ্ট করে দিয়ে চলে আসে। একদম নারকোল তোর পেড়ে দেবে, কিন্তু ওই গাছের যে পরে যে আর ফসল হবে সেইটা আর হবে না। পিশাচ হচ্ছে এরকম একটা জিনিস। আচ্ছা, ও কোন রূপে আসে? পিশাচ হচ্ছে, পিশাচের দেখ, যেমন কোনো ভূত প্রেত বা কোনো ইয়ক্ষিণী, তার তুই যে রূপ বলবি সেই রূপ আসবে, কিন্তু পিশাচের একটা ভয়ঙ্কর রূপ হয়। সেই রূপ হচ্ছে, তোকে বলি, পুরো কালো, চুলগুলো হচ্ছে লম্বা লম্বা। আর পিশাচ বেশি হয় হচ্ছে কিন্তু মেয়ে, পিশাচ কিন্তু খুব কম হয়, পিশাচিনী বেশি আছে। তুই যদি পিশাচের শুধু মন্ত্র ডাকিস, হয়তো তুই পিশাচিনীকে ডাকছিস না, পিশাচকে ডাকছিস, কিন্তু পিশাচিনীই আসবে, কারণ তার সংখ্যাটা বেশি, পিশাচের সংখ্যাটা কম। আর পিশাচিনীকে তুই তবু কন্ট্রোল করতে পারবি, পিশাচকে কন্ট্রোল করতে পারবি 1 সপ্তাহ, 10 দিন, 15 দিন। উচ্চ মার্গের সাধক, আর উচ্চ মার্গের সাধকরা পিশাচ সাধন করে না,
হ্যাঁ, কারণ যারা নিকৃষ্ট তারা করে, এবং পিশাচের ডিমান্ডকে যত দিন দিন ডিমান্ড বাড়বে তত তোর ক্ষতি হবে। আর পিশাচকে দেখতে কিরকম খুব ভয়ঙ্কর। আর তোর সামনে যদি হট করে একটা প্রেত এসে যায়, তুই হয়তো আঁতকে উঠবি, একটা তোর শরীরে শিহরণ যাবে। পিশাচকে দেখলে তোর একদম মানে কি বলবো, রক্তের স্পিড যেমন হার্টের হলে বেড়ে যায়, সেরকম বেড়ে যাবে, হার্টবিট পালস একদম বেড়ে যাবে। মানে সেই রূপ বর্ণনা করা মানে ভাবা মানেও নিজের মধ্যে আতঙ্ক, এত ভয়ঙ্কর পিশাচ। কিন্তু পিশাচ কিছু কিছু এখনো আরও সাধক আছে যারা পিশাচ সাধন করে। দেখবি তুই তো স্পিরিচুয়াল নিয়ে কাজ করছিস, অনেক জায়গায় অনেক কিছু দেখছিস, দেখবি কোনো মানুষের দেখবি এটা ক্ষতি হয়ে যাচ্ছে, ওটা ক্ষতি হয়ে যাচ্ছে, দেখবি নিকৃষ্ট মানের ক্ষতি, সেগুলো কিন্তু পিশাচই করে। আচ্ছা, মানে ধরো কোনো ফ্যামিলির মধ্যে ধরো প্রচুর অশান্তি, মনোমালিন্য চলছে, সংসারে প্রচুর অভাব অনটন, হ্যাঁ, কারোর সঙ্গে কারো কোনো বনিমানা নেই, এগুলো কি প্রেত চালান করে বা প্রসাদ চালান? একদম। দেখবি কোনো দেখ এখনকার দিনে মানে বিশেষ করে তোকে আমি 2025-এ এসে বলছি, 2025-এ 100 জন লোকের মধ্যে 90 জন এই আধ্যাত্মিক জগতের লোকের সঙ্গে কানেক্টেড আছে। সে জ্যোতিষ বল আর তান্ত্রিকই বল, কিছু মানুষ দেখায়, কিছু মানুষ লুকিয়ে যায়, এই হচ্ছে ব্যাপার। প্রেত বিষয়টা যদি সেই ব্যক্তির বাড়িতে এরকম অশান্তি হয়, প্রথম তারা কি করে, প্রথম তারা জ্যোতিষকে দেখায় যে আমার গ্রহগত জায়গা বা কি অবস্থান। তুই একটা ধর শহরের লোক, তার বাড়িতে যদি এরকম কলহ হয়, সে ব্যক্তি যদি আধ্যাত্মিকের সঙ্গে জড়িয়ে থাকে, সে প্রথম কিন্তু তার অ্যাস্ট্রোলজারের সঙ্গে সে পরামর্শ করবে, সে কিন্তু কোনো তান্ত্রিকের কাজে যাবে না। তার এটাই তারা ভুল করে, সবার সঙ্গে অশান্তি হচ্ছে। তা সবার গ্রহ খারাপ হতে পারে না, সবার চার্ট কিন্তু খারাপ হতে পারে না। তা যখন হচ্ছে মানে তোমাকে বুঝে নিতে হবে এটা কোনো স্পিরিচুয়ালের ব্যাপার আছে। আর প্রেত চালান যদি কারো বাস্তুতে হয়, কি কি অভাব হয় জানিস তো? প্রথম হচ্ছে ধর সে হিউজ পরিমাণ ইনকাম করছে, থাকবে না। প্রেত মানে তো নেগেটিভ। প্রেত আস্তে আস্তে যেটা করে সেটা হচ্ছে তোর বাড়ির পজিটিভ জায়গাকে আউট করে দিয়ে পুরোটা নেগেটিভ। প্রেত বা পিশাচ চালানো তো সবসময় কোনো একটা উদ্দেশ্য নিয়ে সবসময় করা হয়। উদ্দেশ্য মানে ধর ওই বাড়িতে কোনো ভালো মেয়ে আছে, ধর কোনো ব্যক্তির ধর পছন্দ হলো, এখনকার দিনের তোকে জায়গা দিয়ে বলছি, ঠিক আছে, আমার কাউকে পছন্দ হলে তোমাকে বলবো, তাকে প্রপোজ করেছে বা কোনোভাবে মাধ্যমে ধর কন্ট্যাক্ট করে, সে ধর করলো না, মানুষের রাগ আছে, সে কথা ধর কোনো তান্ত্রিকের কাছে গেল না, তাই সে ধর সেই ছেলেটা যায়, ওর বাঁশ দিয়ে দাও। তা একটা তান্ত্রিক সহজ পদ্ধতিতে বাঁশ কিন্তু প্রেতকে দিয়েই দেয়। আচ্ছা, যত কুইক কাজ সব প্রেত দিয়ে হয়। নেগেটিভ কাজ এত ফাস্ট হয়, পজিটিভ কাজ এত ফাস্ট হয় না। এবার একটা মানুষ আজকে ক্রিয়া করেছে, কালকে সকালবেলায় রেজাল্ট পাচ্ছে, তার মানে বুঝে নিতে হবে ওইটা তোমার নেগেটিভ দিয়ে কাজটা হয়েছে। দেখ এখনকার দিনে আমাদের আধ্যাত্মিক জগতে প্রচুর মানুষ আসছে। আধ্যাত্মিক জগতে আসার জন্য শুধু এই জন্মের ব্যাপার নয়, পূর্ণ জন্ম থেকে তার কানেক্ট হয়ে হয়েছে একটা জায়গায় আসে। আর এখন তো সব লোক দেখানো ব্যাপার। দেখ আমারই সাধারণ জীবনে 18-19 বছর হয়ে গেল দেখতে দেখতে করছি, তাও এখনো আমি নিজে মনে করি আমি এখনো কিছু জানি না। এখনো বহু মানুষের বহু বড় বড় তোমার কথা আমি দেখছি প্রায় 8-10 বছরের বেশি বেশি। মানে এখনকার তো সব বিজ্ঞাপনের যুগ একদম। সেই জায়গায় তুই নেই, সেই সাধকের। আজকে ধর আমি মার্কেটে দেখেছি, এই আমি একটা তোকে বলি, 2-3 মাস আগে আমি একটা আমাদের জ্যোতিষ কনফারেন্সে আমি গিয়েছিলাম, জানিস তো। তা আমি বরাবরই কনফারেন্সটাকে অ্যাভয়েড করি, কিন্তু এমন একটা মানুষ কনফারেন্সে বলেছে, সেখানে না গিয়ে পারলাম না, খুব সখ্যতা মানুষটার সব। তা গেলাম ওনার কনফারেন্সে। তা গেছি আমি ওই একটা পাঞ্জাবি আর একটা প্যান্ট পরে গেছি, আমি এই বস্ত্র পরে যাইনি। এবারে যেতেই আমাকে এখনকার যারা তারা বলছে, দাদা তুমি ড্রেস পরে আসুনি, কি ব্যাপার? আইলে আমি তো তন্ত্র ছেড়ে দিয়েছি। বলছে কেন? আইলে আমি ফ্যাক্টরিতে কাজে লেগেছি, 12,000 টাকা রয়েছে মাসে। বলছে কেন? আরে তোরা এইসব উঠেছিস, তোরা কত কিছু বলছিস, আমরা তো কিছুই জানিনি, তা তোদের কাছে আমরা কি আগাতে পারবো? তাই তো আমরা ছেড়ে দিয়েছি। তোদের যেসব ভিডিও দেখি, তোরা যেসব করিস, আমরা তো এগুলো বলতেই পারি না। তোরা এমন ছোট ছোট জিনিস জানিস যেগুলোকে রিভিল করে দিচ্ছিস, এগুলো উচিত না। কিছু কিছু তন্ত্রের জিনিস আছে গুপ্ত রাখাই উচিত। কারণ তন্ত্রের জিনিসটাই গুপ্ত, পুরোটাই গুপ্ত জিনিস। হ্যাঁ বল না, বলতে কেউ বারণ করেনি, বল না, কিন্তু এইভাবে বলিস না। এখনকার দিনে যেটা হয়, যেটা হচ্ছে যে ম্যাক্সিমাম জায়গাতেই ম্যাক্সিমাম ক্ষেত্রেই ভণ্ডামিতে ভরে থাকে, পুরোটা লোকের থেকে টাকা নিয়ে কাজ করবে না। টাকা তন্ত্রে প্রচুর খরচা,
কিন্তু সে যদি কাজটা পায় না, তার টাকা খরচায় কোনো অসুবিধা হয় না। হ্যাঁ, কিন্তু মানুষ কি আসলে বিষয়টা ওটা নয়, বিষয়টা কি জানিস তো, চমকদারির যুগ, চকচকে হয়ে ঘুরছে, হেভি জায়গায় বসছে, সে কি জানে, তোমাকে তাকে দেখতে হবে সে কাজটা পারে কিনা। খরচা হবে কিন্তু সে তার অভিজ্ঞতা সম্পর্কে জানতে হবে, সে কতদিন এই প্রফেশনে আছে, আদৌ সে কাজটা করতে আদৌ সে কাজটা করতে পারবে কিনা। এই যেমন তোকে একটা ছোট্ট টপিক বলে দিই, এই যে দেখবি এখন মার্কেটে বেশি ছড়াচ্ছে বশীকরণ। বশীকরণ দেখবি তুই যদি রিভিউ নিস, যেসব ক্লায়েন্টরা কাজ করায়, দেখবি 100 জনের মধ্যে হয়তো 5 জনের হয়েছে, 95 জনের হয়নি। মানে- পয়সা খিঁচে করে মানে নিল। জেনেও বলে হ্যাঁ দাও হয়ে যাবে। হ্যাঁ এক্স্যাক্টলি, কিন্তু এটা অনেকেই বলে যে বশীকরণ তো চার্টে না থাকলে সেই সময় তো হয় না, মানে কখনোই সম্ভব নয়। কোনো দিনই হবে না, কোনো দিনই হবে না, যত চেষ্টাই সে করুক। হ্যাঁ এবারে করা যায় না যে তা না, ওই প্রেত পিশাচ, হ্যাঁ, কিন্তু সেটা সাময়িক, সেটা সাময়িক। কিছু কিছু ব্যক্তি আছে করেও দেয়, আমি করি না, আমি প্রেত পিশাচ দিয়ে বশীকরণ করি না। তার কারণ আমি যে আমাকে ব্যক্তি ক্লায়েন্ট পয়সাটা দিল, আমি হয়তো করে দিলাম, তার হয়তো সেই মেয়েটার হয়তো বিয়েও হয়ে গেল তার সঙ্গে, কিন্তু হয়তো দেখ জন্ম ছকে বা ঈশ্বরের ইচ্ছায় ধর তার সঙ্গে তার বিবাহ নেই, আমি জোর করে করলাম, সে যেমন শাস্তিটা পেলো আমিও পেলাম। কিন্তু বা একটা সময়ের পর দেখবি, এখন তো তুই তো নিজে ল প্রফেশনে আছিস, তুই দেখবি এখন ডিভোর্স কেস সব থেকে বেশি। সকালবেলা উঠছি লোকের এই হয়েছে সেই হয়েছে, এই ডিভোর্স, আবার ফোন আসে এই ডিভোর্স, ওই লোকে কি ডিভোর্সই হয়ে যাচ্ছে শুধু। কিন্তু তন্ত্রটাকে নিয়ে, এই পিশাচ বা প্রেত নিয়ে অনেক মিসইউজ হচ্ছে সমাজে। তা আমার মনে হয় যে এইগুলোকে ঠিকঠাকভাবে ইউজ করা বা ব্যবহার করা উচিত। দেখো সত্যি কথা বলতে গেলে যারা মানুষের ক্ষতি করার ইন্টেনশন দিয়ে কাজ করবে, মানে আমি যদি একটা ধরো আমি তোমার কাছে গেলাম একটা ক্লায়েন্ট, মানে আমি চাইছি ক্ষতিটা হোক, মানে এই ভাবনাটাই তো আমার সবার আগে আমাকে নিকৃষ্ট করে দিল। আমি তোমার কাছে যাচ্ছি কাজের জন্য, সেইটাই সব থেকে বেশি একটা, যে তুমি এই তোমার যে পিশাচ সাধনা, তোমার যে প্রেত রয়েছে, তাকে যে তুমি আমার এই খারাপ কাজটা করিয়ে দিল। হ্যাঁ, এখানেই তো আমি মেন যে ষটকর্ম যে আমাদের রয়েছে, বশীকরণ, মারণ, বোঝাটন, যে কোনো কাজই তো প্রেত দিয়ে করানো যায়। হ্যাঁ বেশি এই যে তোকে একটা কথা বলি, দেখবি এখন অনেকের ব্যানারে দেখবি বলছে মারণ প্রয়োগ। সে করতে পেরেছে কিনা জিজ্ঞাসা করিস তো। মারণ এত সহজ জিনিস না, মারণ প্রয়োগ করতে গেলে তাহলে অনেক নিয়ম আছে, অনেক, একটা মারণ প্রয়োগে একটা খরচা অনেক। মারণ প্রয়োগ করতে গেলে সে যে ক্লায়েন্টটা মারণ কাজটা দিচ্ছে, যাকে করাচ্ছে, তার বিষয়ে অ্যানালাইজ করতেই সময় লাগে 1 মাস। তার গ্রহগত পজিশন কি আছে, সে আধ্যাত্মিক জগতের সঙ্গে জড়িত কিনা, তার উপরে ঈশ্বরের কৃপা আছে কিনা, ধর তার উপরে ধর কালীর, ধর মহামায়ার ধর তার উপরে কৃপা আছে, তোর সাহস আছে তুই তার উপরে মারণ ক্রিয়া চালিয়ে দিবি? কাজ হয় না, হবে না। দেবীর উপরে আমরা সবসময় দেবীর কাছে মাথা নিচু করে থাকি, দেবীর উপরে তো কেউ না। মারণ ক্রিয়া তখন লেখা বড় বড় হোর্ডিংয়ে থাকে, মারণ, বান মারা, বানটা হয় কিন্তু মারণ হবে না। বানটা কিছু কিরকম জিনিস দেখ, বান হচ্ছে, বানের প্রকৃতি আছে, শুকনো বান, জ্বালা বান, সব থেকে স্পেসিফিক বান তোকে আমি এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি, গোটা ওয়েস্ট বেঙ্গলের বুকে যত জ্যোতিষতান্ত্রিক আছে, হ্যাঁ উচ্চমার্গের সাধক যারা আছে ওনারা হয়তো করেন না, কিন্তু জানেন বিষয়টা, অবগত আছেন, বিদ্যা আছে কিনা আমি জানি না, কিন্তু যেসব লোকেরা আছে, জোয়ার ভাটা বান। আচ্ছা, জোয়ার ভাটা বান মানে কি? ধর আমি যখন ক্রিয়াটা করলাম, জোয়ারের সময়, জোয়ার মানে তুই জানিস 4 ঘন্টা বাকি ভাটা। জোয়ারের সময় ধর তোকে আমি বানটা মারলাম, মানে যখন নদীতে জোয়ার উঠবে তখনই তোর শরীরে এফেক্টটা হবে, বাকি ভাটার সময় তোর শরীরে আর এফেক্ট হবে না। এক্স্যাক্টলি, এইটাকে জোয়ার ভাটা বান। কজন জানেই না। সব থেকে বড় জিনিস, জোয়ারে ওই বানটা যখন তুই করলি কার উপরে, ধর তুই ডাক্তার দেখাবি, তোর এই যন্ত্রণা হচ্ছে, ডাক্তার তো প্রথম রোগী ধরতে পারবে না, দ্বিতীয় হচ্ছে তুই কোনো তান্ত্রিকের কাছেও যাবি, তুই তো ওই জোয়ারের সময় 4 ঘন্টার মধ্যে তুই কার কাছে যাবি, এবং তার এইটাকে অ্যানালাইজ করতে করতেই সময়টা শেষ হয়, এটা আস্তে আস্তে অটোমেটিকলি মারণ বানে প্রয়োগ হয়ে যায়। তুই দীর্ঘদিন একটা জিনিস, তোর শরীরে রোগ থাকলে তুই কি হবে, ধর তোর এখানে এই হাতটা কেটেছে, এবারে তুই এইটাকে চিকিৎসা করছিস না, বা চিকিৎসা করছিস, যে ওষুধটা লাগাচ্ছিস হয়তো সেটা কাজ হচ্ছে না, তো এটা আস্তে আস্তে রেগুলার রক্ত বেরিয়ে এই জায়গাটা তো অন্য একটা
ইনফেকশন হয়ে গিয়ে একটা বড় কিছু জিনিস হয়ে যাবে। তো সেরকম এই জিনিসটা হচ্ছে সেই জিনিস। এই জোয়ার ভাটা বান কিন্তু সবাই জানে না। শুকনো বান লোকে মারে, হ্যাঁ শুকিয়ে দেওয়া একদম। জ্বালাবান মারে লোকের জলে, ঠিক আছে। বায়ুবান মারে মানে লোকের নিঃশ্বাস শ্বাসকষ্টের প্রবলেম হবে, তাও এই বায়ুবানটা সবাই জানে না। অক্সিজেন প্রবলেম মানে অ্যাকচুয়ালি মারণবানেরই প্রয়োগ হয়ে গেল। সে যদি নিঃশ্বাসই না নিতে পারে তার কাজ কি হলো? অক্সিজেন সিলিন্ডার বা নিমোলাইজার দিয়েও তার কাজ হয় না। উচ্চারণ লোক কখন করে? উচ্চাটন দেখ, উচ্চাটন ক্রিয়া হচ্ছে, ধর তোর বাড়ির কোনো ভাড়াটিয়া আছে, তা ভাড়াটিয়াকে ধর তুই তুলতে পারছিস না, উচ্ছেদ করতে পারছিস না, তখন একদম তখন উচ্চাটন ক্রিয়া করা হয়। উচ্চাটন ক্রিয়া কিন্তু খুব ভয়ঙ্কর ক্রিয়া, খুব ভয়ঙ্কর ক্রিয়া। আমার কাছেও আসে অনেক ক্রিয়া, করেও দিয়েছি বহুজনে। এখন এটা অ্যাকচুয়ালি লোকের তো ভালো করে। একদম একটা বাড়ি যে ধর এখন ধর তখন 30 টাকা ভাড়া ছিল, এখন সে 30 টাকা দেয় মাসে। সম্ভব? হ্যাঁ, যদি আসে করে, আমিও করে দিই। বেতাল কি পিশাচের মতোই? বেতাল অ্যাকচুয়ালি দেখ, বেতাল পিশাচের মতন নয়, বেতাল ভালো। কিন্তু বেতাল কি বলতো, বেতালকে নিয়ে তুই কোনো কাজ করাতে পারবি না। অনেকে হয়তো লেখে আমি বেতাল সাধন করেছি, মুখ করেছি। এই যে যজ্ঞের সময় দেখেছি এই আগুনকে যে তোমরা নিজেদের বসে নিয়ে চলে আসো, এদিকে একদম এইদিকে যা, একদম কি করেছো? আমিও করি, আমি জানি বলেই তো বলছি। তুমি কেন দেখবি, যখন হোম শুরু করি, হোম শুরু করার পরে একটা মন্ত্র আছে, এগুলো খুব গুপ্ত মন্ত্র, তুই কোথাও কোনো বই কোনো জায়গায় পাবি না। খুব কম সংখ্যক গুরু আছে, খুব কম সংখ্যক গুরু যেটা জানে। তা আমিও সেরকম গুরু সান্নিধ্যে পেয়েছি, আমি জানি। আমার গুরু আদিত্যনাথ ভৈরবানন্দ মহারাজ, ওনার কৃপায় আমি জানি। তা ওই অগ্নিকে বন্ধন করতে হয়, অগ্নিবান্ধানাম। ওই অগ্নিকে বন্ধন করে মানে আমার আয়ত্তে হয়ে গেল, আমি যেদিকে বলবো সেই দিকেই যাবে। যদি এইদিকে বলি এই দিক, এইদিকে বলি এই দিক, এইদিকে বলি এই দিক, এইদিকে বলি এই দিক। তুই বদ্ধ ঘরেও আমাকে দেখাবি, আমি দেখিয়ে দেবো। বদ্ধ ঘর যেখানে কোনো হাওয়ার জন্য ওই আগুন যাওয়া সম্ভবই না। যজ্ঞের আগুন দাউ দাউ করে জ্বলছে, হাওয়ার জন্য আমি এদিকে বলবো এদিকে চলে যাবে নাকি? বাবার কেনা চাকরটা দিল। এখন অনেক নাস্তিক আছে বলছে না, এখন তো ভাই নেটিজেনদের যুগে সবাই অনেক হ্যাঁ। এবারে বিষয়টা হচ্ছে এইগুলো হয়, এগুলো এবার খুব কম সংখ্যক মানুষের কাছেই আছে। যাদের কাছে আছে তারা কিছু জানে। হ্যাঁ, রানাদার ক্ষেত্রে আমি দেখেছি সেম জিনিস, তোমার ক্ষেত্রে যেটা দেখেছিলাম ছোটবেলায়, এবং এখানেও সেম জিনিস দেখেছি, ওই আগুনটাকে কন্ট্রোল করতে পারে। একদম এটা ভাই মানে অবাক করে দেওয়ার মতোই বিষয় না? মানুষ বিশ্বাস করবে কেন চট করে? এটা তো স্বাভাবিক। হ্যাঁ প্রমোদদা, তুমি কখনো ভয় পেয়েছো? কেন পাবো না? আমি যখন আমার সাধন জীবনে আমি পিশাচের আগে প্রেত সাধন করেছি। আমি যখন প্রেত সাধন করেছি প্রথম আমার লাইফ, প্রেত সাধন বলতে গেলে আমার গুরুজি আমাকে প্রেত সাধন করানোর জন্য তার আগে তো নিজেকে প্রিপেয়ার করতে হয়। তার জন্য গুরুজি আমাকে হাতে ধরে শ্মশানে নিয়ে গেছে। গুরুজি আমাকে একটা গন্ডি কেটে দিয়েছিল, বললো বস ওখানে। এবং গন্ডিটা কেটেছে, একটা মানুষ বসলে কতটুকু হয়, ছোট, বড় করে গন্ডি কেটেছে। মানুষ যদি সেন্সলেস হয়ে যায়, যদি পড়ে যায়, সেই অনুযায়ী যাতে না গন্ডি থেকে বেরোতে পারে, সেরকম গন্ডি কেটেছে। আমি গুরুজিকে বললাম এত বড় গন্ডি কাটছে, বলছে আমি তো গুরু, তুই আমার মুখের উপরে কথা বলছিস। দিয়ে কেটে দিল গন্ডি। আমি বসে বসে দেখছি। তা গুরু যখন প্রেতকে আহ্বান করছে, যখন এসছে, আমি যখন ফার্স্ট লাইফ আমার প্রেত দেখেছিলাম, হ্যাঁ, আমার গুরু আমাকে বলেছিল তুই বস, তোর থার্ড আই আমি তোকে জাগ্রত করে দিলাম। কারণ তোর যতক্ষণ না থার্ড আই কারো জাগ্রত হয়, সে প্রেতকে ডাইরেক্ট দেখতে পাবে না। বুঝতে পেরেছিস তো? এই যে বলেন ওইখানে দাঁড়িয়ে আছে, দেখাতে পারবে, বলতে পারবে। এখন থার্ড আই জাগ্রত হবে। আমার গুরুজি আমাকে ওই তৎক্ষণাকের জন্য বলেছিল, তোকে আমি তৎক্ষণাকের জন্য জাগিয়ে দিলাম। তারপরে তো সাধন করে 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 হয়েছে। আমি যখন প্রথম প্রেত দেখেছিলাম, দেখার পরে কয়েক সেকেন্ড, 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ড হয়তো হবে সেন্সলেস, মানে গা কাটা দিচ্ছে তখন। হ্যাঁ, আমি সেন্সলেস হয়ে গেছি। তারপরে গুরুর সান্নিধ্যে এসে তারপর কি হয়েছিল আমি জানি না, পরে ঘুম থেকে উঠেছি। তুমি এখনো রাখো পেট গুলো? এখনো আছে, ছোটবেলায় থাকতে ভয় লাগতো, এখন আরো বেশি আছে। না আমি একটা ঘটনা বলি, ঠিক আছে? আমি নিজের একটা স্টোরি বলি। মনে আছে বিশালদের ওখানে ওই কেসটা? ঠিক আছে, পুকুর পাড়ে হঠাৎ কোথাও কিছু নেই, দেখছি রাস্তায় গন্ধ যাচ্ছে। হ্যাঁ, প্রণবদা আমি বসে আছি, সিগারেট খাচ্ছি, গল্প করছি আমরা।
হঠাৎ দেখছি আসতে গন্ধ যাচ্ছে পুকুর পাড়ে, হাওয়া বাতাস নেই, কিছু নেই, খুব বাজে গন্ধ, মানে খুব পচা একদম প্রেত টাইপেরই গন্ধ। আসতে আসতে হ্যাঁ, আর প্রণবদা বলছে প্রণবদা কি গন্ধ যাচ্ছে বলো তো বাজে, গন্ধ যাচ্ছে না, ও আর পাচ্ছিস, আর পাচ্ছিস বলে আমার আর গন্ধ নাই, বাবরি। ঠিক আছে, মানে এগুলো মানে তোমার সঙ্গে থেকে অভিজ্ঞতা করেছি বলেই মানে বলতে পারছি, মানে এই যে কথাগুলো হচ্ছে না এগুলো লাইফের র এক্সপিরিয়েন্স একদম, মানে ওটা একটা আলাদাই এক্সপিরিয়েন্স একদম। এইগুলো তো হয়েছে, তখন আমরা করেছি। আর তখন কি জানিস তো, তখন তোরও ম্যাচুরিটি নেই, আমারও ম্যাচুরিটি নেই, বয়স কম, তখন অনেক কিছু করেছি। কিন্তু এখন যখন ম্যাচুরিটি হয়ে গেছে না, আর এইগুলো মনে হয় যে না করবো। একবার একে ভয় দেখেছে না, সিতুকে আবার ভয় দেখেছে। হ্যাঁ, সিতুর গার্লফ্রেন্ড, ওই কেসটা একবার বলো, গার্লফ্রেন্ডের কেসটা। আমার সিতুর যিনি গার্লফ্রেন্ড ছিল, ওর বাড়ি ছিল হচ্ছে রামরাজাতে। তা ও প্রপারলি নাস্তিক ছিল। তা ও বলতো হ্যাঁ এইসব কিছু হয় না। তা ওর বাড়িতে গেছে, বাড়িতে গিয়ে আমি বলছি ঠিক আছে তুই তোর বাড়িতে একটা গ্লাসে জল রাখবি, ঠিক আছে? বললো ঠিক আছে। তো ওর কাঁচের গ্লাসে একটা জল চাপাতে রেখে দিয়েছে। পরের দিনকে সকালবেলা উঠে দেখছে জল নেই। ও ফোন করেছে সিতুকে, ফোন করতে সিতু সে বলছে হ্যাঁ জল তো নাই থাকতে পারে, আমি হয়তো রাতে খেয়ে নিয়েছি। আরে ঠিক আছে তাই তো, এতেও বিশ্বাস হয়নি। ওর ডাক নাম ছিল পুপু, ওকে ডাকছে। আমি সিতুকে বলছি আচ্ছা ওর বাড়ির কালার এইটা, ওর বাড়ির দরজা এইটা, ওর জানালা এইটা, ও কি আজকে এই ড্রেস পরে শুয়ে আছে? তা সিতু তাকে জিজ্ঞাসা করেছে, বলছে তুমি কি এই ড্রেস পরে শুয়ে আছো, এই কালার? বলছে বলছে তুমি কি করে জানলে? আমি বলছি এবারে খেলাটা শুরু হবে দেখ। তা যখন ওকে বলছে এই পুপু বাইরে আয়, ওকে ডাকছে। এবার ও তো ভাবছে কে ডাকছে। তখন কি হলো, যখন ও আসছে না, ওর ঘরে ঢুকে, ওর শীতকাল ছিল, ওর চাদরটা টেনে খুলে দিয়েছে। এবার ও তো ভয়ে আতঙ্ক হয়ে গেছে। সিতুকে তখন এসএমএসে বলছে আমি বিশ্বাস করেছি, আমার খুব ভয় লেগেছে, হ্যাঁ কেউ আছে। আমি বলছি এবার সে তো খুব কান্না মারণ হয়ে গেছে, এবার ওকে তো ডেকেই চলেছে। তখন সিতু আমাকে বলছে প্রণবদা ওকে ক্ষমা করে দাও। আমি ঠিক আছে ওকে বলতে বল আমি ভূত বিশ্বাস করি, ভূত বলে অস্তিত্ব আছে, তবে ওরা যাবে, মনে আছে। তারপরে তো গেল। আবার সিতুকে করেছিলে? একবার সিতুকে শ্মশান। এগুলো তো হয়েইছে। এগুলো তখন আমরা তখন ছোট, মানে তুমিও তখন একদম মানে এই মার্গে এসছো। এগুলো মানে সত্যি কথা বলতে এগুলো আমি বলতে পারছি কারণ আমি এক্সপিরিয়েন্স, আমার লাইফ একদম। তারপরে সব থেকে বড় জিনিস, তখন ইনম্যাচুয়ার ছিলাম আর এইসব নিকৃষ্ট সাধনগুলো করেছিলাম। হ্যাঁ, তখন তো দেবী মার্গের সাধনে ছিলাম না, এইগুলো তখন করেছিলাম। তো এইগুলো করাতে তবে প্রেত জিনিসটা এখনো আমি আজও রেখেছি। হ্যাঁ, অনেকে আমার সঙ্গে তর্ক করে আছে কিনা। এই দেখ ভাই একটা কথা তোকে বলি, যদি আমি আমার 10টা বছর আগে পিছনে থাকতাম, এই তর্কের জবাবটা তোকে আমি সঙ্গে সঙ্গে দিয়েছি। আজকে এপিসোডটা মানে এত সুন্দর একটা ইন্টারেক্টিভ গেল, মানে ওই আর কি, মানে যা হয় তোমার সাথে তো আর মানে সেভাবে মানে কোনো বাধা নিষেধ নেই যে তোমার সাথে কথা বলতে হেজিটেশন হবে। একদম। আমি আশা করবো আমাদের অডিয়েন্সেরও আজকের এপিসোডটা ভালো লাগলো। আজকের এপিসোডটা আমরা এখানেই শেষ করবো। সবাই কমেন্ট বক্সে জানান কেমন লাগলো আপনাদের। যারা শ্রী প্রণব শাস্ত্রীর সঙ্গে ডিরেক্ট যোগাযোগ করতে চান, আমি ডিসক্রিপশন বক্সে ওনার নাম্বার দিয়ে রাখলাম, ওনাকে ডাইরেক্ট যোগাযোগ করবেন, কল করবেন, যা বুঝবে যা দরকার সবাই কথা বলবেন, কোনো অসুবিধা নেই। আর যারা আমার সঙ্গে কথা বলতে চান বা আমার মারফত কেউ আপনি পেয়ে যেতে পারেন, আমার নাম্বার তো দেওয়া যায় ডিসক্রিপশন বক্সে। আমরা একই জায়গায় থাকি, আমরা ভাই লোক। সকলে ভালো থাকুন, সকলকে ভালো রাখুন। যারা চ্যানেল নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকন প্রেস করতে ভুলবেন না। আর চাইবো এই পরিবারটা তারা অনেক অনেক বড় হয়। দেখা হচ্ছে স্পিরিচুয়াল টক্সের নতুন কোনো সেগমেন্টে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সকলকে ভালো রাখুন। নমস্কার।